নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস, দমকা হাওয়া। উপন্যাসটি শুরু করার আগে একটু জানিয়ে রাখি, ওনার লেখা অনেক উপন্যাসই আমি আমার চ্যানেলে পাঠ করেছি। নীলঘূর্ণি, কাছের মানুষ, পালাবার পথ নেই। যদি আপনারা সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস শুনতে চান তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে উপন্যাসগুলি এবং এছাড়াও কিছু কিছু গল্প রয়েছে সেগুলো শুনতে পারেন। শুরু করছি দমকা হাওয়ার প্রথম পর্ব। ট্রেন থেকে নেমে শ্রান্ত পায়ে হাঁটছিল অহনা। কলকাতা গেলে সারাদিন এত ধকল যায়, ফিরতি পথে শরীর যেন আর চলতেই চায় না। বিশ্রী একটা হাঁফ ধরে বুকে, মাত্রই ৩৮ বছর বয়সেই। তারপর কদিন যা গরম, জ্যৈষ্ঠের এই রুটি সেঁকা তাতে প্রাণশক্তি তো এমনিই নিঃশেষ। কলকাতার কাজটাজগুলো ঠিকঠাক মতো হলে তাও সান্ত্বনা থাকতো খানিকটা, তার সেগুড়েও তো বালি। রাজ্য সমবায় ব্যাংকের সদর দপ্তরে যে অফিসারটির সঙ্গে দেখা করতে যাওয়া, তিনি আজ ডুব। অফিসের অন্য কোনো কর্মচারীও হয়তো সমস্যাটার সমাধান করতে পারত, কেউই তেমন গা দেখালো না। এ ওকে আঙুল দেখায়, ও একে। সরকারি অফিসের তো এটাই রেওয়াজ। অগত্যা চলো অন্য কাজে। অফিস ভাড়া ছেড়ে থিয়েটার রোডে, পুনের সোলারিস কোম্পানির পূর্বাঞ্চল শাখায় সৌর বিদ্যুৎ উৎপাদনের কয়েকটা নতুন ডিজাইনের প্যানেল দেখানোর কথা ছিল আজ। কপাল খারাপ থাকলে যা হয়, এখনো নাকি নমুনায় এসে পৌঁছয়নি। মিলল খালি একটি তথ্য জ্ঞাপক পুস্তিকা, যা নাকি ইন্টারনেট থেকেই ডাউনলোড করে নেওয়া যায়, অর্থাৎ পুরো পরিশ্রমটাই বৃথা। অহনার আজ দিনটাই বরবাদ। কোনো মানে হয়? অহনার ঠোঁটে এক চিলতে কষ্টের হাসি ফুটে উঠেও মিলিয়ে গেল। প্রতিটি পরিশ্রমই যার কাছে পণ্ডশ্রম, বেঁচে থাকাটাই যার নিছক সময়ের অপব্যবহার বলে মনে হয়, একটা নিষ্ফলা দিনের ধার কি বা যায় আসে। প্ল্যাটফর্মে সার সার সেলুন, সব বৈকালিক ঝাঁপ খুলছে একে একে। মফস্বলের এক স্টেশন চত্বরে কেন যে এত চুল কাটার জায়গা কে জানে। টিয়াডাঙ্গায় ডেরা বাঁধার পর প্রথম প্রথম উঁকি দিত প্রশ্নটা, এখন অহনা মন থেকে ঝেড়ে ফেলেছে। জীবনের বড় বড় প্রশ্নগুলোরই তো উত্তর মেলেনি, এই অকিঞ্চিতকর কৌতূহলের জবাব খোঁজার কি প্রয়োজন? বরং মনটাকে প্রশ্নবিহীন করে রাখতে পারলে বোদা বোদা ভাবটায় স্বস্তি তো মেলে, যা হোক। শেরুনির শাড়ি পেরিয়ে টিকিট কাউন্টারে পাশ কাটিয়ে অহনা প্ল্যাটফর্মের বাইরে এলো। স্টেশনের লাগোয়া রামুর গ্যারেজ। নিত্যযাত্রীদের দ্বিচক্রযানে বোঝাই। পয়সা মিটিয়ে নিজের মোপেডখানা সেখান থেকে নিল অহনা। অন্যদিন পাহারাদার ছেলেটার সঙ্গে হাবিজাবি কথা বলে দু চারটে, আজ ইচ্ছে করছে না। ব্যাটারি চালিত বাহনটি নিয়ে শটান রাস্তায় স্টার্ট দিয়েছে। সামনেই টিয়াডাঙ্গার পাইকারি বাজার, মরশুমি সবজির। হরেনবাবুর আড়তে প্রকাণ্ড পাল্লায় ঝিঙে, পটল, ঢেঁড়সের স্তূপ। উঠছে নামছে, ঝপাঝপ বস্তাবন্দি হচ্ছে ক্ষেতের ফসল। ট্রেনে, ট্রাকে, ভ্যানে, অটোয় বোঝাই হয়ে পাড়ি দেবে কাছাকাছি বাজারে, দূর দূরান্তরেও। টিয়াডাঙ্গার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র চিরে ধীর গতিতে এগোচ্ছে অহনার দুধ সাদা মোপেড। দুপাশে দোকানের পর দোকান, কেউ বা নিজের নিয়মে ব্যস্ত, কেউ বা অলস আড়মোড়া ভাঙছে। এখনো শিবানী ফার্মেসি খোলেনি, আজ শুক্রবার বোধহয় একবেলা বন্ধ। বাইরেটায় চাটাই পেতে তাসে মগ্ন প্রবীণের দল। অল্প বয়সী ছেলে ছোকরারা আড্ডা মারছে উৎসকিতে, ছোট ছোট জটলায়। বড্ড পরিচিত দৃশ্য, বড় একঘেয়ে। জমজমাট জনপদটা অতিক্রম করে এসে অহনা একটা আলগা শ্বাস ফেলল। তার নিজের জীবনই বা কি এমন বৈচিত্র্যময়! ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া, সবটাই কি ছকে বাঁধা নয়? শুধুই তো গোটা কতক রুটিন মাফিক কাজ, যা সে করে চলেছে গত ৫.৫ বছর। মাঝে মধ্যে কোনো উত্তেজনার কারণ ঘটে হয়তো, তবে সেও তো ছকেরই অঙ্গ। সমিতির মেয়েদের সমস্যার অন্ত নেই, নানান ঝঞ্ঝাটের সাতকাহন তারা শোনায় বটে, কিন্তু তার মধ্যেও কোনো বৈচিত্র্য আছে কি? একই কাহিনী যেন আলাদা আলাদা মুখ থেকে শোনা। আচমকা চিন্তায় ছেদ।
সর্বনাশ, শেফালি দেবীর প্রেশারের ট্যাবলেটটা তো ভুলে মেরে দিচ্ছিল প্রায়। একবার শুধু জানিয়ে দিয়েছে ওষুধ শেষ, এখন সারাক্ষণ শুধু তককে তককে থাকবে মা। অহনা না নিয়ে গেলে খুশি হবে সম্ভবত, উদাস মুখে বাক্যবান ভাসিয়ে দেওয়ার অপ্রাকৃত সুখটুকু মিলবে যে। কি আশ্চর্য মানসিকতা! যে মেয়েকে ছাড়া শেফালি দেবীর চলবে না, সেই মেয়েকেই কিনা হেনস্থা করবেন প্রতি পদে। চোটে মোটে অহনা যদি দুটো কড়া কথা শুনিয়েই ফেলে, আর রক্ষে আছে? এমন একটা আচরণ করবেন যেন টিয়াডাঙ্গায় এনে তার উপর চরম অত্যাচার চালাচ্ছে অহনা। শুধু তাই নয়, মেয়ের সঙ্গী হয়ে টিয়াডাঙ্গায় বসবাস করে তিনি যে হতভাগিনী দুঃখিনী অহনার লাগাতার উপকার করে চলেছেন এবং করতেই থাকবেন, এটিও স্মরণ করাতে ভোলেন না কখনো। অথচ সত্যিটা হলো এই যে, অহনা খুব একটা চায়নি মা তার লেজে লেজে টিয়াডাঙ্গায় আসুক। ভেবেছিল এখানে সে একা থাকবে, একা একাই নাড়াচাড়া করবে তার ঘেঁটে যাওয়া অতীত, একা একাই সাজাবে ধূসর ভবিষ্যৎ, এবং যে কাজটা সবচেয়ে বেশি জরুরি, মুখোমুখি হবে নিজের। কোনোটাই যে সে ঠিকমতো করে উঠতে পারল না, সে তো ওই শেফালি দেবীর কারণেই। ব্রেক চেপে থামলো অহনা। মোপেড সাইড করে ঢুকেছে পপুলার ড্রাগ হাউসে। দোকানটার স্টক ভালো, 5 থেকে 10% ডিসকাউন্ট দেয়। এখান থেকেই সে ওষুধ নেয় সাধারণত। কাউন্টারের টাকমাথা লোকটি একগাল হেসে বলল, দিদি বুঝি ফিরছেন? প্রেশারের ওষুধটা দেবেন তো, 3 পাতা। তাক থেকে বাক্স নামালো লোকটা। ডালা খুলে হাতড়াতে হাতড়াতে বলল, এই মাসে ঘুমের ট্যাবলেট তো নিলেন না দিদি? অহনা বলতে পারতো গত মাসে বেশি করে নিয়েছিল, এখনো ফুরোয়নি। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। ঢাউস ব্যাগ খুলে টাকা বের করছে। লোকটা ফের বলল, কলকাতা গিয়েছিলেন বুঝি? অহেতুক কৌতূহল। অহনা তো এখানে নতুন নয়, সে কি করে না করে তাও জানে সব্বাই। নিয়মিত কলকাতায় যাতায়াত ও লোকচক্ষুর অগোচরে ঘটে না। তবু যে কেন এই গায়ে পড়ে খাজুরা, নাকি তাদের মা মেয়ে টিয়াডাঙ্গায় এসে বসবাসের মধ্যে এখনো রহস্যের গন্ধ রয়ে গেছে? লোকটার প্রশ্নমালা শেষ হয়নি, আবার বলল, আজ নাকি শিয়ালদার কাছে কি সব গোলমাল হয়েছে, দুপুরে টিভিতে দেখাচ্ছিল, পুলিশ নাকি লাঠি চালিয়েছে। তাই কি মৌলালির মোড়টায় একটা ভিড় মতো ছিল? রাজনৈতিক কোনো বখেরা হবে বা? রাজনীতির যা চেহারা হয়েছে এখন, ও নিয়ে ভাবতেও গা গুলোয়। প্রসঙ্গটা সম্পূর্ণ অগ্রাহ্য করে 2খানা 100 টাকার নোট বাড়িয়ে দিল অহনা। নিরস্বরে বলল, কত হলো দেখুন। হ্যাঁ, এই তো। টাকাটা নিল লোকটা। হিসেব করে বাকি পয়সা ফেরত দিতে দিতে বলল, আপনার গাড়িখানা কিন্তু খাসা হয়েছে দিদি। ধোঁয়া নেই, ভটভট শব্দ করে না, শাঁসা নাই ছুটুক, দিব্যি ফুরফুরে যাচ্ছে। অহনা ব্যাগের চেন লাগাচ্ছিল, অস্ফুটে বলল, একটা কথা বলি দিদি। উফ, এখনো একটা কথা ফুরোয়নি। মানুষ কেন যে বোঝে না কখন থামতে হয়। অহনা চোখ তুলে তাকাতেই লোকটা বলল, আপনি মাঝে একটা সাইকেল নিয়ে ঘুরতেন, কেমন চোখে লাগতো। এই বাহনটি কিন্তু বেশ আপনাকে ভারী মানাচ্ছে। শুনতে মন্দ লাগলো না অহনার, মনে মনে হাসলো একটু। সাইকেল কি সে অকারণে চাপতো? মোপেড না কিনলে আর চলছিল না বলেই তো সেই আসানসোলের বালিকা বয়সে সাইকেল চালানোর অভ্যেসটা কদিন ঝালিয়ে নিচ্ছিল অহনা। তবেই আধবুড়ি বয়সে সাইকেল আরোহিণী হিসাবে সে মোটেই তেমন দৃষ্টিলোভন নয়, এটা শুনে মোটেই প্রীত হল না। অহনা কেঠো স্বরে বলল, মানাক না মানাক, আমার তো কাজের জন্য কেনা। সে তো বটেই দিদি, আপনার তো আমাদের মতো এক জায়গায় বসে দাঁড়িয়ে কাজ নয়, অবিরাম চক্কর কাটছেন। আজ সাঁঝের হাট ছুটছেন তো কাল মাজুলি। লোকটার কপালে এবার মৃদু কুঞ্চন। তা ব্যাটারি কেমন খাচ্ছে দিদি? কোম্পানি তো বলেছে 3 বছর যাবে, তার বেশি চললে কপাল। ওইটাই আসল কথা দিদি, কপাল। কার যে কি আয়ু নির্দিষ্ট করা আছে কে জানে। লোকটা বড্ড বেশি বকছে তো, এক্ষুনি হয়তো গেঁয়ো দার্শনিক বলি আড়ানো শুরু করে দেবে। অহনারই বা কি আক্কেল, তালে তাল দিয়ে সে বকবক করছে কেন? তাড়াতাড়ি দোকান ছেড়ে মোপেডে ফিরল অহনা। পুচকে খোপ থেকে বের করেছে হেলমেট। স্টেশন থেকে বেশ কিছুটা রাস্তা মোটামুটি মসৃণ, তবে রাজ্য সড়কে পড়লে
শিরস্থানের প্রয়োজন হবে। অহনা সওয়ার হয়েছে মোপেডে। হঠাৎ লোকটা বেরিয়ে এলো দোকান ছেড়ে। লজ্জা লজ্জা মুখে বলল, দিদি, একটা দরকারি কথা আপনাকে জানাতে ভুলে গেছি। অহনা বিরক্তি চেপে বলল, আবার কি হলো? আপনাকে একজন খুঁজছিল। আমাকে? অহনা ভুরু কোচকালো। কে? কেন? তা তো জানি না। দীপু, বাপি, শান্টুরা দাঁড়িয়েছিল। ওদের জিজ্ঞেস করছিল আপনার বাড়িটা কোথায়, কত দূরে, কিভাবে যেতে হয়। অ, কখন? এই তো 5টা নাগাদ। আমি সবে তখন দোকান খুলছি। কোনো মেয়ে? না দিদি, ইয়াং ম্যান, হাট্টা কাট্টা, পিঠে মোটা ব্যাগ, ওই যে আজকালকার ছেলেমেয়েরা যেমনটা নিয়ে ঘোরে। কিঞ্চিত অবাকই হলো অহনা। সমিতির কাজে তার কাছে হরবক্ষত লোক আসে বটে, কিন্তু পিঠে রুকস্যাক চাপিয়ে? সুশোভন স্যার পরশু বলছিলেন কোন একটা খবরের কাগজ নাকি অহনার সমিতির কাজকর্ম নিয়ে স্টোরি করতে চায়। আপত্তি ছিল অহনার। তার ছোট্ট সমিতির অতি সামান্য কাজকর্ম নিয়ে গপ্প ফাঁদায় সে বরাবরই অনাগ্রহী। কিন্তু সুশোভন স্যারের নিশ্ছিদ্র যুক্তিজালের সামনে পড়লে অহনার অনিচ্ছে যে কুটোর মতো ভেসে যাবে, এও তো অবধারিত। পরে অবশ্য অহনার মনে হয়েছে তার আশাবরীর একটু আধটু প্রচার হওয়া মন্দ নয়। প্রচারের আলো থাকলে সরকারি দপ্তরে অপরিচিতির লক্ষণ রেখা পেরোতে তো সুবিধা হয়। তা তারাই কেউ হানা দিল নাকি, ক্যামেরা ট্যামেরা সহ? কিন্তু তারা বিকেলে আসবে কেন? সদা ব্যস্তভাগী সুশোভন স্যার যতই বেখেয়ালি মানুষ হন না কেন, নিশ্চয়ই অহনার মোবাইল নম্বর তাদের দেবেন এবং তারাও আগে অ্যাপয়েন্টমেন্ট করে তবেই না লোক পাঠাবে। তাহলে আর কে হতে পারে? স্যারের ছাত্রটাত্র কেউ ডেটা কালেকশনে এসেছে? তাহলেও তো স্যার একটা ফোন করতেন। তাছাড়া তারাই বা এই অবেলায় বিনা নোটিসে কেন হাজির হবে? একমাত্র সেই মানুষটা আচমকা এভাবে আসে। ভাবনাকে বেশি গড়াতে দিলেই মুশকিল। চলতে থাকবে, বইতে থাকবে, অনন্ত ধারায় বিভাজিত হয়ে ঢুকে পড়বে অচেনা অপ্রিয় খাতে। বালি সরিয়ে তুলে আনবে এমন সব স্মৃতি যেগুলো মগজের ক্ষোভে মরে গেলেই স্বস্তি পায় অহনা। সুইচ টিপে অহনা চালু করলো মোপেড। এবার ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে লোকালয়। ঈশানবাবুর বড় কাঠগোলা ছাড়িয়ে সামান্য পায়ে হেলেছে পিচ ঢালা পথ। বটতলার তেমাথায় পৌঁছে ঘুরতে হবে ডাইনে। রাস্তা বলে আর প্রায় কিছুই থাকবে না তখন। এককালে হয়তো ইট পড়েছিল, এখন ভেঙে চুরে একসা। এমন এবড়োখেবড়ো ভাবেই চলে গেছে সেই গঙ্গায়, আলাইপুর ঘাটে। বিকেল মোড়ে আসছে ক্রমশ। দেখে শুনে সামলে সুমলে এগোচ্ছিল অহনা, টাল খেতে খেতে। তবে নিয়মিত সাইকেল মোপেড চালিয়ে চালিয়ে তার হাত এখন মোটামুটি পোক্ত। একটু সমতল পেলেই তার দৃষ্টি চলে যাচ্ছে সামনের আকাশে। প্রায় অভ্যাসের মতোই দেখছে বিশ্ব চরাচর। পশ্চিম দিগন্তে আজ অল্প অল্প মেঘ, জলহীন। শেষ সূর্যের রশ্মি মেখে গাঢ় রক্তিম। বিষণ্ণ এক আলো ছড়িয়াছে দুধারের মাঠে, ছুঁয়েছে দূরের গাছ গাছালিকে। দেখে মনে হয় পাতলা রংজোলা চাদর বিছিয়ে দিয়েছে কেউ। বিস্তীর্ণ ভূমি বিচ্ছিরি রকমের ন্যাড়া এখন। বোরো ধান শেষ, আউশ রোয়া হয়নি। এ যেন এক বিচিত্র বন্ধা সময়। তৃষ্ণার্ত মাটি এখন বর্ষণের প্রতীক্ষায়। ছোট্ট একটা কালভার্ট পার হলো অহনার মোপেড। খানিকটা ঢাল বেয়ে নেমে অল্প একটু চড়াই, তারপরেই আলাইপুর মৌজা শুরু। বেশ বড় গ্রাম। স্থানীয় লোকেরা এদিকটাকে বলে পূর্ব আলাইপুর। গোড়াতেই ডাইনে পরপর কয়েকটা দোকান, মুদিখানা, চা, তেলেভাজার ঠেক, জীবনবাবুর স্টেশনারি শপ। মোবাইল কোম্পানির ঝকঝকে সাইনবোর্ডে জলজল করছে দোকান আর মালিকের নাম। বাড়িঘরও চলছে দুপাশে, পাকা বাড়ি বেশি, কাঁচাও আছে মাঝে মাঝে। একটা দোতলা বাড়ির দেওয়ালে শ্যামাঙ্গিনী ইনভেস্টমেন্ট ফান্ডের অতিকায় সাইনবোর্ড। বিজ্ঞাপিত হচ্ছে সততা, নির্ভরতা। বাড়িগুলোর পেছন ভাগে ছোট বড় সবজির ক্ষেত, পটল, ঝিঙে, শশা, কাঁচা লঙ্কা। নদীর ধারের ইটভাটায় দিনের কাজ ফুরলো। দল বেঁধে ফিরছে মেয়েরা, কলকল করতে করতে লুটিয়ে পড়ছে অকারণ হাসিতে। নিম, শিমুল, আম, কাঁঠালের ডালে আধার ঘনিয়ে এলো। এইসব মেয়ে বউদের দেখে অহনার ভারী দুঃখ লাগে। এদের প্রত্যেকের জীবন কাহিনী প্রায় এক। সেখানে আনন্দের খোরাক নেই বললেই চলে।
ঘরে অকম্মা বর, গাদাখানে কেন্ডি কেন্ডি। ঘুম ভাঙতে না ভাঙতেই জুতে যায় হাড় ভাঙা খাটুনিতে। ইটভাটার মালিকও মজুরিতে দেদার ঠকায়। বাড়তি কিছু লোভের ইশারাও চলে অবিরাম। এক্ষুনি বাড়ি ঢোকা মাত্র সংসারে ফাঁসকল চেপে বসবে গলায়। তবু যে এত পুলক আসে কোত্থেকে? অশিক্ষা অজ্ঞতা কি দুঃখবোধকে ভোঁতা করে দেয়? কিন্তু অহনার শিক্ষা দীক্ষা কি তীক্ষ্ণতর বিষাদ সঞ্চার করে কোনো মুক্তি দিতে পেরেছে? অহর্নিশ জ্বালা পোড়া সেভাবে নেই হয়তো, কিন্তু আনন্দের জন্মদাতা কোষগুলো যে চিরতরে নষ্ট হয়ে গেছে এতে তো কোনো সন্দেহ নেই। সুতরাং নিজেকে ওই সরল মেয়েগুলোর তুলনায় উচ্চতর কিছু ভাবাটা কি নেহাতি মনকে চোখ ঠাড়া নয়? অহনার মোপেটকে ভারী সম্মান করে মেয়েগুলো, আরোহিণীকেও। রঙ্গ তামাশা থামিয়ে সসম্ভ্রমে পথ ছেড়ে দাঁড়িয়েছে। আবঝা হাসি বাতাসে ভাসিয়ে দিয়ে দলটাকে পেরোলো অহনা। বাহনের গতি সামান্য বাড়িয়েছে, শখানেক মিটারও এগোতে পারল না। থামতে হয়েছে অচিরেই। গোটা রাস্তা জুড়ে ইট বোঝাই লরি আসছে, পাস দেওয়ার জায়গা নেই। মোপেড টেনে নামাতে হলো প্রান্তে। লরি চলে যেতেই চতুর্দিকে ধুলোর ঝড়, অহনাও ধুলোয় মাখামাখি। বিরক্ত মুখে হেলমেট খুলল অহনা। আটোসাটো জড়ানো দোপাট্টার খুঁটে মুছল ঘাড় গলা। কামিজ থেকে ঝাড়ছে ধুলোর আস্তরণ। তখনই সামনে এক সাইকেল, চেনা মুখ, বিশ্বজিৎ। আলাইপুরেই বাড়ি, বছর 20-22 বয়স। রানাঘাট কলেজে বিএ পড়ছে। কথাবার্তায় উদ্ধত নয়, বরং বেশ নম্রই। সম্ভবত রাজনীতির সঙ্গে সংস্রব নেই বলেই সভ্যতা ভব্যতার সাধারণ বোধগুলো হারায়নি এখনো। সিট থেকে নামলো বিশ্বজিৎ। ঈষৎ কুণ্ঠিত স্বরে বলল, লরির জ্বালায় রাস্তা চলা দায়। কি আর করা? অহনা হালকাভাবে বলল, তোমরা তো রাস্তাঘাট সারাবে না। আমরা কি রাস্তা সারানোর মালিক দিদি? যারা কাজকর্ম করায় তারা নিজেদের সময় মতো লোক লাগাবে। কটা দিন যা, এই বর্ষার মুখে আবার ইট ফেলবে, যাতে বৃষ্টিতে ধুয়ে যায়। সবই তো বোঝেন দিদি, ধুয়ে না গেলে সামনে বছর ঠিকাদার বরাত পাবে কোত্থেকে? আর সে বরাত না পেলে পার্টি তাদের পেট ভরাবে কে? বলতে গিয়েও নিজেকে সংবরণ করলো অহনা। বিশ্বজিৎ ছেলে যেমনই হোক, তার সামনে বেশি প্রগল্ভ হওয়া কি অহনার সাজে? বিশেষত রাজনীতির লোকজনদের সম্পর্কে মন্তব্য না করাই ভালো। অনেক কাল পরে সরকার বদলেছে, কিন্তু যারা এসেছে তারাও আগের দাদাদের থেকে আলাদা কিছু নয়। আগে একাধিকবার তার সঙ্গে স্থানীয় নেতার আমচা চামচাদের ঠোকাঠুকি লাগার উপক্রম হয়েছে। কোনোভাবে সামাল দিয়েছে অহনা। নতুন করে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার তার কোনো বাসনা নেই। নিজের কাজটুকু তার গড়িয়ে গড়িয়ে চলুক, তা হলেই যথেষ্ট। অহনা আলগাভাবে বলল, তোমার পরীক্ষা চুকলো? এই তো সবে। বিশ্বজিৎ সাইকেল টেনে রাস্তার পাশটিতে এলো। খানিক সংকুচিত স্বরে বলল, আপনার সঙ্গে একটা দরকার ছিল দিদি। বাবা হয়তো আপনাকে বলবে। অহনার ভুরুতে প্রশ্ন চিহ্ন। আমতা আমতা করে বিশ্বজিৎ বলল, শুনেছেন নিশ্চয়ই মেজদি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে। আশাবাড়িতে কাজ করতে আসা মেয়েদের কল্যাণে আলাইপুরের কোনো গৃহেরই ভালো মন্দ সমাচার অহনার অবিদিত থাকে না। কাল না পরশু কবে যেন পুবপাড়ার নিতা বলছিল খবরটা। অভ্যাস মতোই সেভাবে কানে তোলেনি অহনা। আজও খুব একটা উৎসাহ দেখালো না। দায়সারা ভঙ্গিতে বলল, তাই বুঝি? কেন? সে অনেক ব্যাপার দিদি। বিয়ের পর থেকেই টাকার জন্য ও মেজদির উপর খুব চাপ দিচ্ছিল জামাইবাবু। বাবা দফায় দফায় কিছু জুগিয়েছে। এখন জামাইবাবু 2 হুইলারে ডিলারশিপ নেবে বলে খেপেছে। বেশ কয়েক লাখ টাকার ধাক্কা। ওই খাই মেটানো কি আমার বাবার পক্ষে সম্ভব বলুন? মেজদির উপর তাই ওরা ভীষণ টর্চার শুরু করেছিল। বাধ্য হয়ে মেজদি। তোমার মেজদির তো 2টো বাচ্চা, তাই না? 2টোই মেয়ে। ওই কারণে তো শাশুড়িটা মেজদির উপর আরো চটা। ছোটটা আবার ক্লাস 4-এ উঠেছে, আর বড়টা 9। তাদের পড়াশোনাও তো এখন দফা রফা হওয়ার জোগাড়। কিভাবে ওদের মানুষ করবে সেই চিন্তাতেই তো মেজদির পাগল পাগল দশা। শ্বশুর বাড়ি আর ফিরবে না। এবার গেলে মেজদিকে ওরা মেরে ফেলবে। যা একখানা চশমকর ফ্যামিলি বাবা। মা বাপ ছেলে সকলেই টাকার পিশাচ। বিয়ে দেওয়ার আগে কি কিছুই টের পাওনি? প্রশ্নটা জিভে এলেও গিলে নিল অহনা।
নিশ্চিত নিরাপদ আশ্রয়ে যাচ্ছে ভেবেই তো বাবা মা সর্বস্ব পণ করে বিয়ে দেয় মেয়ের। পরে কি ঘটবে, মেয়ে শ্বশুরবাড়ি কি রূপ দেখাবে, তা কি অগ্রিম অনুমান করা সম্ভব? উচ্চ শিক্ষিত সজ্জন বলে পরিচিত পরিবারের মানুষরাও এক এক সময় যা ভেলকি দেখান, আপাদমস্তক সভ্য মানুষটাই কেমন যেন আজব একখানা মূর্তিতে পরিণত হয় তখন। অচেনা সেই রূপ তো এখনো অহনার দুঃস্বপ্ন। ফুসফুসে অনেকটা বাতাস টেনে অহনা বলল, বুঝলাম, তা আমাকে কি করতে হবে? আপনার তো অনেক চেনা জানা, দেখুন না, মেসিটা যদি একটা কিছু ব্যবস্থা করতে পারেন। কিভাবে? বাবা বলছিল আশেপাশে কয়েকটা ব্লকে নাকি অঙ্গনবাড়ি কর্মী নেওয়া হবে। মেসদি তো হায়ার সেকেন্ডারি পাস, যদি কোনোভাবে মেসদিকে ঢুকিয়ে দেওয়া যায়। অহনা অস্বস্তি বোধ করল। টুকুন থেমে থেকে কেজো সুরে বলল, দেখো বিশ্বজিৎ, এইসব চাকরি কিভাবে হয় তুমি ভালো মতোই জানো। এও জানো আমি কোনো দলবাজিতে নেই, সুতরাং আমার রিকোয়েস্ট কেউ রাখবেও না। আমিও কাউকে বলে মুখ নষ্ট করতে পারবো না। চুপ হয়ে একটু ভাবলো বিশ্বজিৎ, তারপর বলল, আপনার আশাবড়িতেও তো অনেক মেয়ে কাজ করে দিদি, যদি সেখানেও কিছু হয়। তুমি তো দেখেছ আমরা কি তৈরি করি, সোলার টর্চ, এমার্জেন্সি লাইট, এসব বানানো তো জানতে হয়, শিখতে হয়। তাছাড়া এক্ষুনি নতুন মেয়ে নেওয়ার মতো আমার অবস্থাও নেই। বুঝতেই তো পারো, আশাবড়ি 8-5টা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নয়, আমাদের রিসোর্স লিমিটেড। বলতে বলতে অহনা থমকালো। বেশ টের পেল ভাষণটা বৃথা যাচ্ছে। মোটেই প্রীত হচ্ছে না ছেলেটা। পাছে ফের ঘ্যানঘ্যানানি শুরু করে, অহনা গলা নামিয়ে বলল, ঠিক আছে, তোমার মেজদিকে পাঠিয়ে দিও, দেখি কি করতে পারি। বিশ্বজিতের মুখখানা বেশ উজ্জ্বল দেখালো। কবে যেতে বলবো? যেদিন খুশি, তবে সকালে নয়, দুপুরের দিকে। থ্যাংক ইউ দিদি, মিস্ত্রিটার একটা হিললে হলে মা বাবার একটু টেনশন কমে। বিশ্বজিৎ সাইকেলের প্যাডেলে পা ছোঁয়ালো। হঠাৎ কি মনে পড়ে গেছে বিশ্বজিতের। বলে উঠল, ও হ্যাঁ দিদি, আপনার বাড়িতে কে যেন এসেছে। শুনছিলাম বটে। অহনার ভুরুতে ভাঁজ। কে বলো তো? চিনি না দিদি, আগে কখনো দেখিনি। জিন্স টি শার্ট পরা, মাথা ভর্তি কোকড়া চুল, পায়ে স্নিকার, বাড়ি খুঁজতে খুঁজতে ঘাট অব্দি চলে গিয়েছিল। আমি ডেকে দেখিয়ে দিলাম। পলকের জন্য অহনার মনে হলো, জয় নয় তো, সুগতর মামাতো ভাই। মাঝে একদিন দেখা হয়েছিল জয়ের সঙ্গে মাল ডেলিভারি দিতে গিয়ে, কলকাতার বাগড়ি মার্কেটে। অহনা এখন থাকে কোথায়, কি করছে জিজ্ঞেস করছিল খুঁটিয়ে খুঁটিয়ে। যা খ্যাপা ধরনের ছেলে দুম করে চলেও আসতে পারে, কিন্তু জয়ের চুল তো কোকড়া নয়। তবে যাকে যাক, পৌঁছেই বোঝা যাবে। ছায়া ছায়া অন্ধকারে বাকি পথটুকু পেরোলো অহনা। বেটে পাঁচিল ঘেরা কম্পাউন্ডার কাছে এসে মোপেড থামাতেই কানে এলো এক অপরিচিত কণ্ঠস্বর। গলাটা বেশ গমগমে, বাড়ি কাঁপিয়ে হেসে উঠল আচমকা। বিস্ময় বাড়ছিল অহনার। বিস্ময়বোধ ভোঁতা হয়ে গেছে বহুকাল। তবুও জমিটা নেহাত ছোট নয়, প্রায় বিঘা দেড়েক। বেশিরভাগটাই অবশ্য ফাঁকা পড়ে। নির্মাণ বলতে আছে শুধু জমির মাঝ বরাবর একখানা সাদা মাটা একতলা বসত বাড়ি, আর চৌহদ্দির নিশান বেটে পাঁচিলখানা ঘেঁষে আশাবড়ির অর্ধ সমাপ্ত কর্মশালা। বাড়ির সামনে অল্প একটুখানি বাগান মতো করেছে শেফালি। ওই বাগান চিরে সারিবদ্ধ কংক্রিটের স্ল্যাব, লোহার গেট থেকে সেই গ্রিল ঘেরা বারান্দা পর্যন্ত। অহনা প্রায় নিঃশব্দে গেট খুলে ঢুকলো কম্পাউন্ডে। বেলকামিনীর সুবাসে বাগান এখন ম। মোপের ঠেলে বারান্দার কাছে পৌঁছতেই আবার সেই অচেনা স্বর। কি যেন একটা বলল, অমনি বেশ আওয়াজ করে হেসে উঠল শেফালি। মা এমন ধারা হাসে না তো বড় একটা। মার বাপের বাড়ি কেউ এলো নাকি, কোনো দূর সম্পর্কের আত্মীয়? ব্যাগ থেকে চাবি বার করে অহনা নিজেই হাত গলিয়ে খুলে নিল গ্রিল বারান্দার তালা। সামান্য শব্দ পেয়েই শেফালি বেরিয়ে এসেছে। উচ্ছ্বাস ভরা গলায় বলে উঠল, হ্যাঁ তো দেরি করলি যে বড়, দেখবি আয়, তোর জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ভ্রু কুঞ্চনে কৌতূহল ঢাকলো অহনা। মোপেড বারান্দায় তুলে ইচ্ছে করে ধীরে সুস্থে পা রাখলো অন্দরে। মেয়েদের সোফায় উপবিষ্ট এক তরুণ, মুখখানা চেনা চেনা লাগে যেন। কোথায় দেখেছে, কোথায়? উঠে দাঁড়িয়েছে ছেলেটা, মিটিমিটি হাসছে। কি
মনে পড়ছে না তো? ঈষৎ অপ্রতিভ স্বরে অহনা বলল, হ্যাঁ, না মানে ঠিক প্লেস করতে। আরে ও তো আমাদের অর্ঘ্য। শেফালি আর তর সইল না, লঘু ধমকের সুরে বলল, দেখ ভালো করে, আসানসোলের অরবিন্দ বাবুর ছেলে, মানে পূজার ভাই। ধাতস্থ হতে কয়েক সেকেন্ড সময় লাগলো অহনার। চমকিত স্বরে বলল, তুমি এত বড় হয়ে গেছো? বড় কি বলছো, বুড়ো হয়ে গেছি। অর্ঘ্য হা হা হেসে উঠল। কোকড়া চুলে আঙুল চালিয়ে বলল, পুজলে 2-4 পিস পক্ক কেশো মিলবে। যা, তুই তো পুচকে। রসিকতার মন ছাপিয়ে হঠাৎ পুরনো দিনের সুবাস উপচে এলো অহনার গলায়। আমার চেয়ে তুই ঢের ছোট, কম করে 7-8 বছর। হুম, মেরে কেটে ছয়। অবশ্য দিদি আর তুমি যদি সেম এজ হও। অর্ঘ্য গলা খাকারি দিয়ে চোখ ঘোরালো। তোমরা একই ক্লাসে পড়তে নাকি? শেফালি গদগদ স্বরে বলল, তোর চেহারা কিন্তু একদম পাল্টে গেছে রে। কোথায় সেই ফোলা ফোলা গাল, সাইকেল নিয়ে আসানসোলময় টোটো করে বেড়ানো বিচ্ছু ছেলে, আর কোথায় এই মুস্কো জোয়ান। পরিচয় দেওয়ার পরেও তোকে দরজা খুলছিলাম না, ওর হাসিটা দেখে তবে মনে পড়ল। অর্ঘ্যকে দেখতে দেখতে অহনা বলল, হ্যাঁ, ওর হাসিটা এখনো একই রকম আছে। ভাগ্যিস আছে, নইলে তো আমার কপালে আজ দুঃখ ছিল। এখানে অনুদির যা ফিল দেখলাম, মাসি একবার চেঁচালে আমি আর জ্যান্ত থাকতাম কিনা সন্দেহ। ফালতু বকিস না। অহনা ব্যাগ রেখে সোফায় বসল। এককালের ঘনিষ্ঠ বান্ধবীর ভাইকে দেখে কোথায় সে উচ্ছলই থাকবে কিংবা নিজের পক্ষে স্মৃতি মেদুর, তার বদলে কেন যে বুকে ফের শুয়োপোকা নড়াচড়ার অনুভূতি, কেন যে পুরনো পরিচিতদের সান্নিধ্যে স্বস্তি পায় না অহনা। তবুও স্বরে একটু হালকা ভাব রাখল, প্রভাব প্রতিপত্তি কিছু নেই রে ভাই। এই তল্লাটে বছর কয়েক আছি, একটা সমিতি মতো চালাই, সেই সুবাদে 2-5 জন চেনে এই যা। বটে, আমার কিন্তু তা মনে হলো না, যেভাবে কোলে করে এখানে ঢুকিয়ে দিয়ে গেল। অর্ঘ্যর বলার ঢঙে হেসে ফেলল অহনা। আজকাল স্বতঃস্ফূর্ত হাসি তার আসে না বড় একটা, তবুও ঠোঁট টিপে বলল, তা আমার হদিশ পেলি থেকে? স্বেচ্ছা নির্বাসনে আছো নাকি? কেউ তোমার ঠিকানা জানে না? তা নয়, কলকাতা থেকে অনেকটা দূরে আছি, কারোর সঙ্গেই তো তেমন একটা যোগাযোগ নেই। অহনা একটু থেমে থেকে বলল, কে কে দিলে আমার অ্যাড্রেস? একটুক্ষণ অহনার দিকে তাকিয়ে রইল অর্ঘ্য, যেন পড়তে চাইছে দিদির বান্ধবীটিকে। তারপর সহজ সুরেই বলল, সে এক গল্প। পরশু বিকেলে কলেজ স্ট্রিটের এক বুক স্টলে পত্রিকা ঘাটছি, হঠাৎ দোকানের ছেলেটার সঙ্গে এক ভদ্রলোকের জোর তর্ক বাঁধল। ভদ্রলোক একটা ম্যাগাজিন কিনেছিলেন, মাঝের কয়েকটা পাতা মিসিং। উনি বদলাতে চাইছেন, ছেলেটা রাজি না। ভালো করে লক্ষ্য করতেই দেখি, আরে এই যে লালটুদা। ও তাই বল, দাদার কাছ থেকে? লালটুদাও কিন্তু আমার প্রথমটা চিনতে পারেনি। অহনার মুখ থেকে কথা কেড়ে নিয়ে অর্ঘ্য বলল, তবে পরিচয় পেয়ে খুব খুশি। চাটা খাওয়ালো, কথায় কথায় তখনই তো বলল, তুমি এখন খুব হাইফাই হয়ে গেছো, বিশাল কর্মকাণ্ড চালাচ্ছ। শুনে ভাবলাম যাই একটু সরেজমিন করে আসি। তরবর করে কথা বলতে বলতে অর্ঘ্য থামল ক্ষণিক, চোখে রহস্যের ভাব ফুটিয়ে বলল, আমার অবশ্য অন্য ইন্টারেস্টও আছে। কি রে? বলবো বলবো, তারা কিসে? তুমি নিশ্চয় এক্ষুনি আমার ভাগিয়ে দিচ্ছ না। শুধু চা খেয়েছি, এবার বোধহয় একটু জলখাবারও পাবো। তুই ততক্ষণে ফ্রেশ ট্রেশ হয়ে নাও। অহনা অপ্রস্তুত মুখে ঘুরে তাকালো। শেফালিকে বলল, ওকে এখনো কিছু খাওয়াওনি? আহা, এই তো খানিক আগে এলো। চায়ের সঙ্গে অমলেট দিচ্ছিলাম, ও নিজেই বারণ করলো, বললো তুই ফিরলে একসঙ্গে খাবে। এবার তাহলে বডিটা নাড়াও। লুচি ভাজবো? কৃষ্ণা আছে এখনো, মেখে বেলে দেবে। স্ট্রেঞ্জ, জিজ্ঞেস করছো? ভেতরে শুয়োপোকাটা আবার নাড়াচাড়া করছে। তাকে দাবিয়ে স্বরে স্নেহশীলা দিদি দিদি ভাব ফুটালো অহনা। ছেলেটা কতদূর থেকে তেতেপুরে এসেছে, এদিকে তুমি এখনো হাত গুটিয়ে। যাচ্ছি বাবা, যাচ্ছি। শেফালি উঠে দাঁড়ালো। তা তুমিও খাবে নিশ্চয়? রোজ তোমায় এক কথা বলতে হবে? এই গরমে সন্ধেবেলা স্নান না করে আমি কিছু মুখে তুলি? অভ্যাস মতোই স্বর রূঢ় হয়েছিল অহনার। সামলে নিয়ে বলল, আমার শুধু চা। যা তোমার মর্জি। পাল্টা ঝাঁজ ছুটে দিয়ে শেফালি রান্না করে। অহনা আমল দিল না। হেলান দিয়ে বসেছে। মেঝে অর্ঘ্যর রুকস্যাক,
সেদিকে পলক দৃষ্টি ফেলে বলল, পূজা এখন কি করছে রে? গড়পড়তা মেয়েরা যা করে, ছুটিয়ে সংসার, পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে গাধা বানাচ্ছে। ওর জামশেদপুরে বিয়ে হয়েছিল না? হ্যাঁ। এখনো কি সেখানেই? ছিল কিছুদিন আগে পর্যন্ত। অর্ঘ্য গলা ছাড়ল। লাস্ট ডিসেম্বর থেকে সিঙ্গাপুরে। তাই বুঝি? হ্যাঁ গো, ওর বড় একটা ভালো অফার পেল। অর্ঘ্য একটু থমকে পড়ল, বাবা তো দিদির বিয়ের চিঠি পাঠিয়েছিল, তোমরা কেউ এলেই না। সে তো আমার বিয়েতেও তোরা, বলতে গিয়েও ঢোক গেল অহনা। অপ্রিয় প্রসঙ্গটা নাড়াঘাটা না করাই তো ভালো। আলগোছে বলল, হয়ে ওঠেনি রে। তা মাসি মেশোর কি খবর, আছেন কেমন? এই বয়সে যেমন থাকে। অর্ঘ্য কাঁধ ঝাঁকালো। ফুটবল খেলা বা নাচার মতো ফিটও নয়, আবার শয্যাশায়ীও নয়। বাত, প্রেশার, থাইরয়েড নিয়ে ভালোই আছে দুটিতে। আমার বাবা তো চলেই গেল। অহনা সামান্য আনমনা। কি বা এমন বয়স হয়েছিল? মাত্র 64। কোনো অসুখ নেই, বিসুখ নেই। হঠাৎ কোত্থেকে ম্যাসিভ হার্ট অ্যাটাক, এবং এক ধাক্কাতেই শেষ। হ্যাঁ, লালটুদা বলছিল তোমরা নাকি ট্রিটমেন্টেরও সময় পাওনি। অহনা সামান্য কুঁকড়ে গেল। আর কি কি গল্প করেছে দাদা? অহনা কেন মাকে নিয়ে আলাইপুর চলে এলো জানিয়েছে কি? আশা করা যায় অহনা সুগত বৃত্তান্তটা ঘটা করে শোনায়নি। অবশ্য জানলেই বা কি ক্ষতি, না জানলেই বা অহনার কি এমন মুখ্য প্রাপ্তি? চামড়া অনেক পুরু হয়ে গেছে অহনার, লোকলজ্জার তেমন গায়ে বেঁধে না। একমাত্র সমবেদনার ভারী ভারী নিঃশ্বাসই যা গোল পাকায়, বড্ড তেতো করে দেয় মেজাজটা। কথা ঘোরাতে চাইলেও অহনা সোজা হয়ে বসে বলল, যাকে, এবার তোর কথা বল, কি করছিস এখন? আমি? অর্ঘ্য ঘাড় চুলকোচ্ছে। ধরে নাও এক ধরনের ভ্যারেন্ডা ভাবছি। মানে? ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছিলাম, তারপর একটা চাকরিও জুটেছিল মাস্টারি। এখন সব ছেড়ে ছুড়ে একটা প্রজেক্ট করছি। কি প্রজেক্ট? ওই একটা রুরাল ভারতবর্ষ নিয়ে। তাই বল, কোনো ফেলোশিপ পেয়েছিলি বুঝি? ওই আর কি, মিলে গেছে কপাল জোরে। কোন ইউনিভার্সিটি ফেলোশিপ? কলকাতা না যাদবপুর? না না, একটা বিদেশি অর্গানাইজেশন। নানান ধরনের গ্লোবাল স্ট্যাটিস্টিক্স তৈরি করে ওরা, গবেষণার কাজে লাগে তো। তা কদিনের প্রজেক্ট? ধরা বাঁধা কোনো টাইম লিমিট নেই, তবু মোটামুটি 2-2.5 বছর। তারপর কি করবি? অত ভাবাভাবি আমার আসে না অনুদি, কে বলতে পারে, তখন হয়তো আমি রইলামই না। কেন, কোথাও যাওয়া প্ল্যান আছে নাকি? আরে না, তবে বলা কি যায়, হয়তো দুম করে অক্কাই পেলাম। ও কি ধরনের অলক করে কথা? দরজা থেকে চেঁচিয়ে উঠল শেফালি, হাতে লুচি তরকারির থালা, চোখে কঠোর ভৎসনা। গোল সেন্টার টেবিলে প্লেট রাখতে রাখতে বলল, বাবা মা বেঁচে থাকতে এমন কথা কেউ উচ্চারণ করে? আরে রেগে যাচ্ছ কেন? অর্ঘ্য হাসছে। আমি জাস্ট একটা কথার কথা বলছিলাম। সব কথা মুখে আনতে নেই রে। কৃষ্ণা চা এনেছে, মেয়েকে কাপ বাড়িয়ে দিয়ে শেফালি অর্ঘ্যকে ফের বলল, মুখের ভালো ভালো কথা কখনো ফলে না রে ছেলে, কিন্তু খারাপ কথাই আচমকা সত্যি হয়ে যায়। অহনার মুখমণ্ডল পলকে ম্লান। মা কেন যে বলল কথাটা বুঝতে অসুবিধে নেই। মাঝে সাঝেই বলে কিনা, সুগতকে বিয়ে করার জন্য যখন ক্ষেপে উঠেছিল অহনা, বাবার আপত্তি ছিল খুব, ভয় দেখিয়েছিল তাড়িয়ে দেবে মেয়েকে। সেদিন জেদাজেদির লড়াইয়ে মেয়েরই পক্ষ নিয়েছিল শেফালি। মা মেয়ের সাঁড়াশি আক্রমণে হার মানতে হয়েছিল বাবাকে, কিন্তু সেই সঙ্গে বলেও ছিল, এত কাণ্ড করে বিয়ে করছিস, শেষমেশ টিকবে তো? বাবা হয়তো সুগতর আসল রূপটা আন্দাজ করতে পেরেছিল, কিংবা অনুমান করেছিল মেয়ে জামাইয়ের স্বভাবের অমিলটা ক্রমশ প্রকট হয়ে একদিন না একদিন চুরমার হয়ে যাবে সম্পর্কটা। মা কিন্তু এখনো এত বছর পরেও বাবার সেই মুখের কথাটাকেই ধরে বসে আছে, যেন ওই বাক্যটি উচ্চারণ না করলে আজও সুখে শান্তিতে সুগতর ঘর করত অহনা। এমন একটা হাস্যকর ধারণায় অহনা একসময় মজা পেত, ইদানিং বিরক্ত বোধ করে। একটা জ্বালাও টের পায় যেন, মনে হয় ঘর ভাঙার জন্য পরোক্ষে তার দিকেও আঙুল তুলছে মা। ভার মুখে চায়ে চুমুক দিল অহনা। মেয়ের ভাবান্তর নজরে পড়েনি শেফালির, আবার ফিরে গেছে ঘরোয়া আলাপচারিতায়।
সহজ স্বরেই বলল, তা তোর বাবা মা কি এখনো আসানসোলেই? কোথায় আর যাবে? আলু চচ্চড়িতে আস্ত লুচি পাকিয়ে মুখে পুরল অর্ঘ্য। চিবোতে চিবোতে বলল, রিটায়ারমেন্টের মুখে মুখে চেলিয়াডাঙ্গায় একটা ফ্ল্যাট কিনেছিল, ব্যাস ওখানেই থিতু। ফ্ল্যাট কেন? ওর না বাড়ি করার খুব শখ ছিল। হয়ে উঠলো না মাসি। দিদির বিয়েতে বড্ড বেশি খরচা করেছিল বাবা। পিএফ থেকেও অনেক টাকা লোন তুলেছিল। বলে যা হয়, প্রপার আসানসোলে জমি কিনতে পারলো না। ওদিকে মা তো কিছুতেই টাউন ছেড়ে নড়বে না। অগত্যা কোনো ক্রমে একটা ছোটখাটো ফ্ল্যাট, 750 স্কোয়ার ফিটের মতো। বুড়ো বয়সে ছোট আস্তানাই ভালো। এই তো দেখ না, এত বড় একটা জায়গা সামলাতে আমার কি হিমশিম দশা। যেদিকে দুটো দিন না তাকাবো অমনি সেদিকে আগাছা টাগাছা হয়ে পুরো জঙ্গলের চেহারা নেয়। সব দায় আমার। অনু তো ভুলেও কোনো দিকে তাকায় না। কাঁদুনিকার অভ্যিষ্ট আর ছাড়ো তো। অহনা আচমকা ঝেঁঝে উঠল। কে তোমায় দায় নিতে মাথার দিপি দিয়েছে? মানুষের মাঝে থাকলে বাড়িঘরকে একটু ভদ্রস্থ রাখতে হয়। তো রাখো না, ঘ্যান ঘ্যান করছো কেন? আমি কি শুয়ে বসে থাকি সারাদিন? ঘর ধরে কাজকর্ম করলে তো তোমারই ভালো। এক্ষুনি অথর্ব হয়ে পড়বে না। অহনা ভুরু নাচালো। খিরে অর্ঘ্য, ভুল বলেছি? নেই, বিলকুল সহি বাত কহি আপনি। অর্ঘ্যর গলায় মজার সুর। কিন্তু একটা কথা বলো তো, তোমরা এখানে জমি বাড়ি কিনতে গেলে কেন? অনুদি কি পরামর্শ দিয়েছিল মেশোকে? আরে না না, আবার শেফালির গলায় বেজে উঠল। এটা তো পাকে চক্রে কেনা। সত্যি বলতে কি আমরা তখন বেহালা ফ্ল্যাটের পজিশন পেয়ে গেছি। হঠাৎ একদিন অনুর বাবা তার এক সাবঅর্ডিনেটরের কাছে খবর পেল এখানে জলের দরে বাড়ি শুদ্ধ জমি বিক্রি আছে। দেখতে এসে জায়গাটা তার এতই পছন্দ হয়ে গেল, ফিরেই বলে, নগরবাস তো অনেকদিন হলো, এবার বাকি জীবনটা প্রকৃতির মাঝে কাটাবো। 3.5 লাখ টাকায় এতটা জমি শুদ্ধ বাড়ি, তাও খুব বেশি দিন আগে নয়, মাত্র 10 বছর, ভাবতে পারিস? খুবই সস্তা। তা মেসোমশাই এখানে এসে থেকেছেন? ওই আর প্রথম প্রথম অবশ্য খুব উৎসাহ ছিল। ঘরদোর সারালো, রং করলো, শনি রোববার ছুটি ছাটায় চলেও আসতো। লালটু ঝুমাও তখন এসে থেকে গেছে 2-4 বার। 1.5-2 বছর যেতে না যেতেই সকলের এনার্জি খতম। এমনকি তোর মেসোমশাই গেল। বলে ওরে বাবা বড্ড দূর, শিয়ালদা থেকে ট্রেনে লাগে পাক্কা 2 ঘন্টা, তারপরেও 4-5 কিলোমিটার ঠেঙিয়ে তবেই আলাইপুর গ্রাম। তা শখ করতে এত খাটুনি কি শহুরে বাবুদের পোষায়? ব্যাস, যে লোকটা পাহারায় থাকতো তার হলো পোয়া 12, লোকাল পিকনিক পার্টিদের ভাড়া দিয়ে শীতের মরশুমে দেদার পয়সা কামাতো। অনুর বাবার দাদা তো বেঁচে দেওয়ার কথাও ভাবছিল তখন। শেফালি ফোঁস করে একটা শ্বাস ফেলল। সেও তো আর হলো না। তার আগেই উনি পরপারে। মেসোমশাই কেনাটা বৃথা যায়নি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। জায়গাটা ছিল বলেই না অনুদি এখানে একটা কাজ করতে পারছে। তাতে যে কার কি মুখ্য লাভ হচ্ছে সে তোমার অনুদি জানে। এসব কি মেয়ে মানুষের কাজ? কি বলছো মাসি? আজকাল মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে আলাদা কিছু আছে নাকি? খুব আছে। সে তোমরা মানো চাই না মানো, তফাৎ যদি নাই থাকবে বিধাতা তাহলে 2 কিসিমের জীব বানালেন কেন? মোক্ষম যুক্তি। বাবাও এই কথাটাই বলতো না কথায় কথায়। সৃষ্টি টিকে থাকার নিছক জৈবিক নিয়মটা কি সুচতুর ভাবেই না ব্যবহার হচ্ছে, হয়েই চলেছে আজও। কি আশ্চর্য! মেয়েরাও কথাটা অন্ধের মতোই বিশ্বাস করে, হয়তো ছেলেদের চেয়েও বেশি। নইলে তার আর সুগতর বাদ বিবাদের সময় মা কি চোখ কান বুঝে সুগতর পক্ষ নিতে পারত? স্মৃতির ঢেউয়ে দোলা উঠতে দিল না অহনা। মা যেভাবে এগোচ্ছে থামানো দরকার, নয়তো ঢুকে পড়বে অহনার অপছন্দের সড়কে। অহনা তাড়াতাড়ি বলল, মা এখনো ঠাকুমা দিদিমাদের যুগেই পড়ে আছে। দুনিয়া কোথায় পৌঁছে গেছে মা তার খবরই রাখে না। শেফালি অপ্রসন্ন গলায় বলল, আমি বুঝি নিউজ দেখি না। উফ, কি কথার কি যে মানে করো! 63তেই 72 ধরে গেল। অর্ঘ্য লুচি শেষ করে চুমুক দিচ্ছে চায়। দাড়ি গফিন চৌকো মুখখানায় পলকা হাসির আভাস। চোখ ঘুরছে ঘরের এদিক সেদিক। কোণের টেবিলে রাখা টিভিটা দেখিয়ে বলল, ওটা চলে নিশ্চয়ই? খুব চলে। কেবল কানেকশনও তো আছে দেখছি।
তা শেফালি মাসির টিভির নেশা নেই? ওরে বাবা, নেই আবার? সাথে কি মগজে জং পড়েছে? অহনা মুখ বেঁকালো। অন্তত ছখানা সিরিয়াল সিন টু সিন মুখস্থ। আজ তোর অনারে বন্ধ রেখেছি মা। এহে, আমি তো তাহলে মাসির সন্ধ্যেটা নষ্ট করে দিলাম। বুঝতেই যখন পারছো, এবার কেটে পড়ো না বাপু। স্নান করে শীতল হয়ে শান্তিতে একটু গড়াগড়ি খাই বিছানা। মনে মনে বলল বটে অহনা, কিন্তু মুখে তো ভদ্রতা বজায় রাখতেই হয়। সভ্য হওয়ার জ্বালা কম? ঠোঁটের কোণে হাসি ধরে রেখে অহনাকে বলতেই হলো, আরে না, ঠিক সময় করে রিপিট টেলিকাস্ট দেখে নেবে মা। নয়তো কাল থেকে অম্লশূল, পিত্তশূল, আর্থারাইটিস, স্পন্ডিলোসিস সমস্ত রোগ একসঙ্গে স্টার্ট করে যাবে না। না রে অর্ঘ, আমার অত নেশা নেই। সময় কাটে না বলে দেখি একটু আধটু। উষ্মা নয়, সহজ স্বরেই বলল শেফালি। আমাকেও তো কিছু একটা নিয়ে থাকতে হবে, ঠিক কি না? অহনাকে তেরচা চোখে দেখে নিয়ে অর্ঘ ঘাড় নাড়ল। সে তো বটেই। সায় পাওয়া মাত্র শেফালি খুশি খুশি মুখে বলল, তোকে দেখে আমার আজ কি ভালো যে লাগছে। তুই এখন আছিস কোথায়? আমি? একটু বিচিত্র ভঙ্গিতে তর্জনী তুলে নিজেকে দেখালো অর্ঘ। অল্প কাঁধ ঝাঁকিয়ে বলল, কেন, কলকাতাতেই আছি। কোনো আত্মীয়ের বাড়ি? না না। একটু যেন অনাবশ্যক জোরে মাথা দোলালো অর্ঘ। পেন গেস্ট, বউবাজারের দিকটায়। তাহলে তো তোর ফেরার কোনো বাধ্যবাধকতা নেই। আজ রাত্রিটা এখানেই রয়ে যা। তোর মুখে একটু আসানসোলের লোকজনের গল্প শুনি। এই ভয়টাই তো এতক্ষণ পাচ্ছিল অহনা। মার এই এক বিচ্ছিরি অভ্যেস, কেউ এলেই তাকে থেকে যেতে বলবে। কিছুদিন আগেই তো মার আহ্লাদ পেয়ে বড় মামার ছেলে টানা 1 সপ্তাহ গেড়ে বসে রইল। যখন তখন আশাবরীর অফিসে ঢুকে পড়ছে, উপদেশ বর্ষণ করছে মেয়েগুলোকে। পছন্দ হয় না অহনার, একদম সহ্য হয় না। আত্মীয় স্বজন, চেনা পরিচিতের গণ্ডি থেকে দূরে থাকবে বলেই না তার এই টিয়াডাঙ্গায় বাস। আশ্চর্য, মা একবার ভেবেও দেখে না মেয়ের প্রাইভেসি বলেও তো একটা বস্তু আছে। তার এই পুরুষ বর্জিত সংসারে সে একটু নিজস্ব ঢঙে খোলামেলা ভাবে থাকে। সেখানে সারাক্ষণ একটা দামড়া ছেলে, হোক না সে ভাই, ঘাড়ির পাশে ঘুরঘুর করছে। সহ্য। শেফালি দেবীর যদি আলাইপুরে এতই নিঃসঙ্গ লাগে, ফিরে যাক না ছেলের সংসারে। হুম, তা তিনি করবেন না। কত ধানে কত চাল হয়, দাদা বৌদি সেখানে বুঝিয়ে দেবে না প্রতি পদে। এখানে এত অঢেল স্বাধীনতা আছেও রানীর হালে, তবু কিছুতেই মেয়ের সুবিধে অসুবিধে বুঝবে না। যে উদ্দেশ্য নিয়ে মাতৃদেবী এখানে এসেছিলেন, সে তো কবেই চুকে বুকে গেছে। অহনা দিব্যি নিজেকে রপ্ত করে নিয়েছে আলাইপুরে। তার আর কারোকে প্রয়োজন নেই, মাকেও না। ক্ষোভ চেপে অহনা সতর্ক স্বরে বলল, তুম করে এমন একটা রিকোয়েস্ট করো না লোককে। ছেলেটা আমাদের দেখতে কতদূর থেকে ছুটে এসেছে, অমনি তাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন? এক রাত না হয় পুরনো মাসির কাছে রয়েই গেল। ও তো আর বাচ্চা নেই, এখানেও রানিজি লাগতে পারে। আমার কোনো প্রবলেম নেই। অর্ঘ হেলান দিয়েছে সোফায়, ঠোঁট উল্টে পড়ল, থেকে গেলেই হয়। আর কি বলার থাকতে পারে অহনার। নেভে যাওয়া মুখে উঠে গেল ঘরে। ব্যাগ ট্যাগ রেখে নাইটি কাঁধে বাথরুমে যেতে গিয়েও থমকাল। পলক ভেবে হাউসকোটখানাও নিল সঙ্গে। প্রবল অপ্রসন্নতা দূর করতেই বুঝি জোরে চালিয়ে দিয়েছে শাওয়ার। এই ধারা স্নানটুকুই অহনার একমাত্র বিলাসিতা। অবশ্য পিছনে মেহনতও আছে। খুদে একটি জলাধার বানাতে হয়েছে মাটির নিচে। টিউবওয়েলে পাইপ লাগিয়ে সেটিকে ভরা হয় নিয়মিত। পরে টুলু পাম্প ছাদের ট্যাঙ্কে তুলে দেয় সেই জল। বাড়তি লাভ, শেফালির হাঁটু ভাঁজ সমস্যার সমাধান। কোমর বসেছে বাথরুমে। আজ জল বেশ গরম এখনো, শরীর জুড়োচ্ছে না। তবে রোমকূপগুলো খুলে যাচ্ছে যেন। দেহের চ্যাটচ্যাটে ভাব কমছে আস্তে আস্তে। অর্ঘ্যকে কোথায় শুতে দেবে আজ? বাইরের ঘর বাদে 3টে তো মোটে কামরা, তার মধ্যে ছোটটি তো জিনিসে জিনিসের ঠাসা। সমিতির মাল, অহনার বইপত্র, এছাড়া বাড়িতে যা যা বাতিল হয় সবই তো ওখানে ডাল। বাবলা টাবলা এলে এই ব্যাপারটায় মাথা ঘামাতে হয় না। বাইরের ঘরের মেঝে তোষক পেতে গড়িয়ে পড়ে। কিন্তু অর্ঘ্যকে তো ওইভাবে, ধুত, মাঝে কি একটা ঝামেলা ডেকে আনে। ছেলেটা এখানে এসেছেই বা কেন? বলল তো শুধু দেখা করতে নয়, অন্য উদ্দেশ্য আছে। আশ্চর্য, যার সঙ্গে 16-17 বছর যোগাযোগ নেই, তাকে কোন দরকার লাগতে পারে অর্ঘ্যর?
গ্রাম নিয়ে কি পেপার করছে, তার জন্য ডেটা চাইবে। আবার তাহলে অফিস খুলে কম্পিউটার নিয়ে বসতে হবে এখন। ছোকরা বোধহয় রাতটা থাকার ধান্দা নিয়ে এসেছিল, ইচ্ছে করে দেরি করছিল যাতে অহনারা চাপে পড়ে। বহুত মতলবই তো, ঠিক ফাঁদে ফেললো। ধুস, ভাল লাগে না, গোটা দিনটাই কেমন উল্টো পাল্টা যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে অহনা কি নিজের মুখটাই প্রথমে দেখেছিল আজ আয়নায়? হবে হয়তো। পাহাড়ে এবড়ো খেবড়ো রাস্তা ধরে হাঁটছে এক সৈনিক, গায়ে জলপাই রং উর্দি। রাস্তার দুধারে হালকা হালকা জঙ্গল, যতই এগোচ্ছে সৈনিক ঘন হচ্ছে অরণ্য। পথের দুধারের গাছগুলো যেন জ্যান্ত মানুষ, ড্যাব ড্যাব চোখে দেখছে হেঁটে চলা সৈনিককে। হঠাৎ সৈনিক চমকে তাকাচ্ছে চারপাশে। অজস্র বুটের আওয়াজ শোনা যায়, অথচ কেউ কোথাও দৃশ্যমান নয়। আচমকা রাশি রাশি গুলি ধেয়ে এলো ডান দিকের জঙ্গল থেকে। বাঁদিক থেকে পাল্টা গুলি ছুটে গেল ডাইনে। গাছেরা কাঁপছে ঠক ঠক। কুই কুই একটা গোঙানিও ফুটে বেরোচ্ছে তাদের গা দিয়ে। সৈনিক হঠাৎ ছুটতে শুরু করলো, ডান বা কোনো দিকে না তাকিয়ে দৌড়চ্ছে প্রাণপণ। কোত্থেকে সামনে সাইরেনের শব্দ, পরক্ষণেই কান ফাটানো বিস্ফোরণ। সর্বাঙ্গে আগুন নিয়ে একটা সাদা গাড়ি লাফিয়ে উঠল শূন্যে। সাই সাই ছোড়ো হাওয়ায় গাছেরা উথাল পাথাল দুলছে। তাদের গোঙানি ক্রমশ বাড়ছে, যেন বাড়ছে বুটের ধ্বনি, গুলি পাল্টা গুলি। আগুনে ঝলসে যাওয়া সাদা গাড়িটা ঢেকে যাচ্ছে ধোঁয়ায়। মানুষ পোড়া গন্ধে ভরে গেছে জঙ্গল। সৈনিক দৌড়তে দৌড়তেই দু হাতে টিপে ধরছে নাক। শ্বাস বন্ধ হয়ে এলো সৈনিকের, মুখ থুবড়ে পড়ল রাস্তায়। একটা পাখি দূর থেকে ডেকে উঠল। সৈনিক মুখ তুলে দেখার চেষ্টা করলো পাখিটাকে। সঙ্গে সঙ্গে জলপাই রং উর্দির মুখ চেপে ধরল কেউ। জোরে জোরে মাথা ঝাঁকাচ্ছে সৈনিক, মুক্তি পেতে চাইছে, পারছে না, ছটফট করছে। অর্ঘ্য ধড়মড়িয়ে উঠে বসলো বিছানায়। কি বাজে স্বপ্ন! এখনো যেন শ্বাস আটকে গেছে গলায়। ওই সাদা গাড়িটাই তো অ্যাম্বুলেন্স, মাইন বিস্ফোরণে যেটা উড়ে গেল। উফ, ওই অ্যাম্বুলেন্সটা কি অর্ঘ্যর পিছু ছাড়বে না? দু চোখ রোগড়ে দীর্ঘ স্বপ্নটা মনের আড়ালে সরালো অর্ঘ্য। অমনি পলকা ঝাঁকুনি। একটা অচেনা ঘরে নেয়ারের খাটিয়ায় পাতলা চাদরে উপবিষ্ট অর্ঘ্য এখন ঠিক কোথায়? ছোট্ট একটা জানলা দিয়ে আলো ঢুকছে ঘরটায়। বইয়ের এলোমেলো স্তূপ, ভাঙা টেবিল, কম্পিউটারে মনিটর, গোছাখানেক ইলেকট্রিক তার কি না রয়েছে ঘরটায়। কাশীপুরের ডেরাটা এমন বদলে গেল কি করে? হ্যাঁ, মনে পড়ে গেছে, এটা তো শেফালি মাসির বাড়ি। কাল রাতে এই ঘরটাতেই তো ঢুকিয়ে দিয়ে গেল অনুদি। হাবিজাবি জিনিসে ঠাসা বলে অনুদি খুব লজ্জা পাচ্ছিল। জানে না তো অর্ঘ্যকে যেসব জায়গায় রাত কাটাতে হয় তার তুলনায় এটা স্বর্গ। নেয়ারের খাটিয়া ছেড়ে অর্ঘ্য জানলায় এল। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। সামনেটা বোধহয় দক্ষিণ। পাঁচিলের ওপারে ইটভাটায় ঝকমক করছে রোদ্দুর। বাড়িতে সারা শব্দ নেই কেন? এখনো কেউ ওঠেনি নাকি? মা মেয়ে জাগার আগে নদীর ধার থেকে একবার চক্কর মেলে এলে হয়। অর্ঘ্যর পরনে শর্টস, খালি গা। এই পোশাকেই অর্ঘ্য দিব্যি বেরিয়ে পড়তে পারে। কিন্তু অহনা যদি কিছু মনে করে? আশাকরি কর্ত্রীর অতিথি যেমন তেমন পোশাকে গায়ে চড়ে বেড়ালে অহনা চৌধুরীর মানে লাগবে না তো। বরং এই মুহূর্তে অহনাকে চটানোর ঝুঁকি নিতে অর্ঘ্য রাজি নয়। রুকস্যাকখানা খাটিয়ায় তুলল অর্ঘ্য। এখন এই রুকস্যাকই তার সংসার। চেন খুলে একটা টি শার্ট বার করেছে, সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট। দাড়ি কামানোর সরঞ্জাম রাখলো খাটিয়ায়, দাঁত মাজার ব্রাশখানাও। হাত ঢুকিয়ে পরখ করে নিল সব ঠিকঠাক আছে কিনা। সযত্নে বন্ধ করলো চেন, ছেড়ে পাঠিয়ে দিল খাটের নিচটায়। প্যান্ট টি শার্ট গলিয়ে সবে দরজা খুলে বেরিয়েছে। সামনে শেফালি। কাল প্রচুর বকবক করেছে মহিলা। আসানসোলের এমন এমন লোকদের কথা জিজ্ঞেস করছিল যাদের অর্ধেককে অর্ঘ্য চেনেই না। সে তো সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে প্রায় ঘর ছাড়া। তার উপর গত 2-3 বছর সে আসানসোলে ত্রিসীমানা মারায়নি। এমতো পরিস্থিতিতে কাহাতক মহিলার সঙ্গে সঙ্গত করা যায়? ভাগ্যিস মেয়ে ধমকে ধামকে চুপ করাচ্ছিল মাকে, তাই না খানিক রক্ষে পেয়েছে অর্ঘ্য। অবিরাম বানিয়ে বানিয়ে বলে যাওয়াটা কি কম ঝকমারি? এখন সাত সকালে কি জিজ্ঞেস করে বসবে কে জানে। তবু প্রভাতের প্রথম সাক্ষাতে
এক টুকরো অমলিন হাসি উপহার দিতেই হয় মহিলাকে। অর্ঘ্য চোয়াল নাড়িয়ে বলল, গুড মর্নিং মাসি। উঠে পড়েছিস? রাতে ভালো ঘুম হয়েছিল তো? ফার্স্ট ক্লাস। ইঁদুরে কোনো উৎপাত করেনি? আছে বুঝি ইঁদুর, টের পাইনি। এক ঘুমে রাত কাবার হয়ে গেল কিনা। খুব ভালো। চা খাবি তো? মুখ ধুয়ে নে, জল বসাচ্ছি। ভাবছিলাম গ্রামটা একটু ঘুরে আসি। চা খেয়ে বেরো। তোর অনুদিও চায়ের জন্য ওয়েট করছে। ব্যাস আটকে গেল অর্ঘ্য। গুটি গুটি পা এলো বসার ঘরে। দেখলো অহনা ম্যাগাজিন গোছের কি যেন একটা পড়ছে মন দিয়ে। অর্ঘ্য গলা ঝাড়ল। সুপ্রভাত অনুদি। দৃষ্টি ওঠালো অহনা। সামান্য নোয়ালো মাথা, মৃদু গলাতেই জিজ্ঞেস করলো, তুই লাঞ্চ করে যাবি তো? সরাসরি এমন একটা প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না অর্ঘ্য। অনুদির প্রশ্ন করার ভঙ্গিটা যেন কেমন কেমন। রাত্রেই ভাবেই আচরণে মনে হচ্ছিল তার থাকাটা যেন অনুদির পছন্দ নয়। কিন্তু অর্ঘ্যর তো নড়ার উপায় নেই। অর্ঘ্য গলা ঝাড়ল। না মানে, ভাবছিলাম বিকেল সন্ধ্যেতেও যেতে পারিস। ট্রেন মোটামুটি ফাঁকা পাবি। আর তো ধানাই পানাই চলবে না। সোজাসুজি কথাটা পারতেই হয়। একটু সময় নিয়ে অর্ঘ্য বলল, আসলে কি হয়েছে জানো, আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি তার জন্য গ্রামের মানুষদের বিস্তর ডেটা লাগবে। সোশ্যাল ইকোনমিক। শুরু করেছিলাম সেই অন্ধ্র থেকে, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডেও প্রচুর তথ্য নিয়েছি। এবার আমার টার্গেট ওয়েস্ট বেঙ্গল। লালটুদার মুখে যখন তোমার কথা শুনলাম, তুমি বিশাল কাজকর্ম করছো এবং সেটা গ্রামের মেয়েদের নিয়ে, তখনই আমার মাথায় প্ল্যানটা আসে। কি প্ল্যান? ওই মানে, তুমি যখন আছো, মিছিমিছি ডেটার সন্ধানে কেন অন্ধের মতো ঘুরে মরি। অহনা গম্ভীর মুখে বলল, বুঝেছি। অমনি ভাবলি এখান থেকে কিছু মাল মেটেরিয়াল নিয়ে যাবি, তাই তো? আমি নিজেই তথ্য সংগ্রহ করতে চাই। ধরো তোমার কাছ থেকে কিছু ডিরেকশন আর রেফারেন্স নিয়ে নিলাম, তারপর নিজেই গ্রামে গ্রামে ঘুরবো। যা, তা কি করে সম্ভব? কলকাতা থেকে রোজ এত দূর উজিয়ে এসে যদি আমি আলাইপুরে থেকে যাই। অর্ঘ্য ঢিলটা ছুঁড়েই দিল। তোমাদের এখানে মানে? যদি তোমাদের আপত্তি না থাকে। অর্ঘ্য তার পেটেন্ট নির্বল হাসিটা বিস্তার করল। বেশি দিন জ্বালাবো না, প্রমিস। বড়জোর মাসখানে। যদি ক্ষমাঘেন্না করে আশ্রয় দাও, কাজটা তুলে ফেলি। অহনা স্থির দৃষ্টিতে তাকিয়ে। বোঝাই যায় এমন একটা প্রস্তাবের জন্য আদৌ তৈরি ছিল না। কি ভাবছে? সন্দেহ করছে না তো অর্ঘ্যকে? অহনা বিড়বিড় করে বলল, আমি আর মা এখানে কত কষ্ট করে আছি। আমিও কষ্ট করে থেকে যাব। গলা একটা তরল তরল ভাব ফোটালো অর্ঘ্য। জাস্ট দুবেলা দুমুঠো অন্ন দিও, ব্যাস। আর থাকবি কোথায়? ওই গুদাম ঘরে? অহনা মাথা দোলাচ্ছে। এক রাত্রির জন্য নয় চলে যায়, কিন্তু একটানা 1 মাস পারবো অনুদি। যদি চাও তো তোমাদের দুয়ারে কোণে পাপোশের মতো পড়ে থাকতে পারি। থমথমে হয়ে গেছে অহনার মুখখানা। আস্তে আস্তে মেঘ সরে হাসি ফুটল। অর্ঘ্যরও ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন। অনুদি বোধহয় বুঝে গেছে এর সঙ্গে এঁটে ওঠা মুশকিল। হয় চূড়ান্ত অভদ্র হতে হয়, নইলে ঘাড় পেতে দেওয়া ছাড়া গত্যন্তর নেই। নিশ্চিন্ততায় পল কাছি। ফের অহনার গলা বাজছে। মাকে বলেছিস? না গো, আমি তো জানি তুমি হাই কমান্ড। অর্ঘ্যস্বর মাখন। তুমি রাজি হলে শেফালি মাসি কখনো নাও বলবে না। ব্যাস, পটে গেছে অনুদি। শেফালি চা নিয়ে ঢুকছিল। তাকে জানালো কথাটা। সে তো শুনে মহা আহ্লাদিত। খুশি খুশি গলায় পড়ল, থাক না, যত্নে নিচ্ছে। বয়স হয়েছে তো, আদর যত্নে ত্রুটি হলে মনে কিছু করিস না বাবা। বেশি যত্নআত্তি আমার সয় না মাসি। বরং থাকার ট্যাক্স হিসেবে আমায় দিয়ে কিছু কাজ করিয়ে নিতে পারো। শেফালির বেশ মজা লেগেছে। ভুরু নাচিয়ে বলল, কি কি পারবি করতে? এনিথিং, শুধু কুটনো কোটা রান্না বান্নাটা বাদে। বস্তারের জঙ্গলে ক্যাম্প করে থাকার দিনগুলো মনে পড়ল অর্ঘ্য। তাড়াতাড়ি বলল, তবে ভাতে ভাত ফুটে নিতে পারবো, ডিম আলু দিয়ে। থাক, রাধা বাড়ার জন্য আমার কৃষ্ণা আছে। আর কিছু? এই ধরো, যে ঘরখানা আমার অ্যালার্ট করেছ, ওটা সাফসুপ করে দিতে পারি। তারপর অর্ঘ্য তিলিক ভাবল, তোমার বাগানে নিরেন দিয়ে দিতে পারি। মাটি এমন ঝুড়ো ঝুড়ো করে দেবো, তোমার বেরি ফুল সংখ্যা ডবল হয়ে যাবে। রঙ্গনে ঝাড় বড্ড ঝাঁকড়া হয়েছে।
ওগুলো একটু ছাড়াছাড়ি দরকার। আই ক্যান ডু ইট। বাবার কাছে ট্রেনিং নিয়েছিস বুঝি? শেফালির চোখে যেন স্মৃতির ঝাপটা লেগেছে। দুর্মনা স্বরে বলল, এই দারুণ গোলাপ ফোটাতেন অরবিন্দ বাবু। অমন প্রকাণ্ড ডালিয়া আমি আর কোনো বাগানে দেখিনি। কি কি সার লাগবে সব আমাদের বলে দিতেন, কিন্তু আমাদের হাতে অমনটা হতোই না। বাবার হাতে ম্যাজিক ছিল। এখন তো ফ্ল্যাটেই থাকছেন, সেখানেও নিশ্চয়ই টবে বাগান করেছেন। অত স্পেস নেই ফ্ল্যাটে, ওই নিয়ম রক্ষের মতো দু একটা। এবছর গোলাপ আমি লাগাবই, গোলাপ না ফুটলে বাগানে শোভা আসে না। পলক কি যেন ভাবলো শেফালি, তারপর রীতিমতো উৎসাহিত স্বরে বলল, অরবিন্দবাবুর ফোন নাম্বারটা দে তো, পুরনো আলাপটাও ঝালানো হবে, তখন গোলাপ ফোটানোর গুপ্ত রহস্য আর একবার জেনে নেব। অর্ঘ্য প্রমাদ করল। এমন অজানা অচেনা কোণ থেকে স্বর এসে যায় ঠেকানো মুশকিল। অস্বস্তি চাপা দিতে মুখে একটা হাসি টেনে বলল, আচ্ছা নিয়ক্ষণ, বয়স হচ্ছে, 7 কাজে শেষে ভুলেই যাব হয়তো। শেফালি ফের আবদার চললে, এখনই দে না বাবা, অনু নাম্বারটা তোর মোবাইলে তুলে রাখ। এক্ষুনি নিয়ে তো লাভ হবে না মাসি। অর্ঘ্য ফস করে বলে দিল, বাবা মা তো এখন আসানসোলে নেই। কোথায় গেছেন? দিদির কাছে, মানে সিঙ্গাপুরে। বেড়াতে? হ্যাঁ, দিদি প্রায় জোর করে দুজনকে। অর্ঘ্য একটা বড় সাইজের দম নিল। কথাটাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য বলল, বাবা মা তো আগে বিদেশ যায়নি, বুড়ো বয়সে দিদির দৌলতে এবার একটু ঘুরে নিচ্ছে। সেই পুজো অবধি নাকি থাকবে ওখানে। খুব ভালো, ছেলে মেয়েদের কাছে বাবা মা তো এইটুকুই চায়, শেষ বয়সে একটু শান্তি, একটু হাত পা ছড়িয়ে নাতি নাতনি সবাইয়ের মাঝে হই হই করে অবসর জীবনটা কাটানো। শেফালি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার দুনিয়ায় সবার কপালে কি সব সুখ জোটে? কাউকে কাউকে তো মরণ অব্দি জোয়াল টেনে যেতে হয়। অর্ঘ্যর নজরে পড়ল অহনার মুখমণ্ডলে ছায়া ঘনাচ্ছে ক্রমশ, অর্থাৎ মহিলার আফসোসের লক্ষ্য তার মেয়ে। অনুদির জীবনটা যে প্রচলিত ছকের একটু বাইরে, এ বুঝতে কোনো অসুবিধে নেই, কিন্তু মেয়ে যে মাকেও দুঃখী করে তুলেছে ভাবতে খারাপ লাগে বই কি। নিজের জীবনযাপনের ধারা থেকেই তাই সত্যিটা প্রতিনিয়ত টের পায় অর্ঘ্য। মা কি অর্ঘ্যর চিন্তায় আকুল হয়ে থাকে না দিনরাত? কিন্তু অর্ঘ্য তো নিরুপায়। একটা আদর্শ তাকে ঠেলে বের করে দিয়েছে ঘর থেকে। অনুদিরও কি তাই? লালটুদা কি একটা প্রসঙ্গে যেন অনুদির বিয়ের কথা একবার তুলেছিল সেদিন, তারপর ব্যাপারটা এড়িয়েও গেল। বরের সঙ্গে থাকতে না পারা, বিয়ে ভেঙে যাওয়া, এসব তো আজকের দিনে কোনো ঘটনাই নয়। অনুদির সমস্যা কি তার চেয়েও গভীর কিছু, যা শুধু মেয়েকে নয় মাকেও পীড়িত করে চলেছে, বিদ্ধ করছে দুজনকেই? ঘরের পলকা গুমট কাটাতে অর্ঘ্য বলল, আমার কাজের পুরো লিস্ট কিন্তু এখনো পাইনি মাসি। আমার কোনো সাহায্য লাগবে না, তুমি খাও দাও ঘোরো, নিজের কাজ করো। সে তো অতিথির মতো থাকা, ও আমার পোষাবে না। অর্ঘ্য অহনার দিকে ফিরল। আমি তোমাকেও সার্ভিস দিতে পারি অনুদি। অহনা সামান্য হাসল, প্রায় না হাসার মতোই। নীরস গলায় বলল, আমি চাই না কেউ আমার জন্য খাটুক। জবাবটা যেন শুধু অর্ঘ্যকে নয়, শেফালিকেও শোনালো অহনা। চায়ের কাপ প্লেট তুলে নিয়ে মেয়েকে একটা অসন্তোষ মাখা ভ্রুকুটি হেনে অন্দরের পানে হাঁটা দিয়েছে। অপশ্রিয়মান শেফালিকে দেখতে দেখতে অর্ঘ্য গলা একেবারে খাদে নামিয়ে বলল, তোমাদের মা মেয়ের মধ্যে সারাক্ষণ একটা লড়ালড়ি চলে মনে হয়। অহনার কপালে ঠেউ, খানিক যেন কেঠো স্বরে বলল, এখন ঘরে থাকছিস না বেরোবি? অর্ঘ্য সরল কৌতূহল এড়াতে চাইছে অনুদি। প্রসঙ্গটার খোঁচালো না অর্ঘ্য, আলগাভাবে বলল, চড়া রোদ হওয়ার আগে তোমাদের আলাইপুর একটু সফর করে আসি। কাজে বেরোবি কখন? দেখি, আজ ভাবছি বাড়িতে বসে কোয়েশ্চেনগুলো রেডি করি। তোদের তো তৈরিই থাকে। তা থাকে তবে কিনা। অর্ঘ্য ঢুক গিলল। আসলে আমাদের একটা ব্রড আউটলাইন দেওয়া হয়, তবে এক এক রাজ্য তো এক এক রকম, রীতিনীতি, কাস্টম, কালচার, ফুড হ্যাবিট, চাষবাসের পদ্ধতি সব আলাদা। এমনকি পারিবারিক কাঠামো স্টেট টু স্টেট ডিফার করে, সেজন্য প্রশ্নগুলোও বদলে বদলে যায়। তা এখানে কতগুলো গ্রাম সার্ভে করবি ভাবছিস? অন্তত গোটা 10 গ্রাম তো বটেই, তবে এক্স্যাক্টলি কোথায় কোথায় যাব সেটা তুমি আমায় সাজেস্ট করবে। আমার তো মনে হয়
অহনা থেমে গেল। বাইরে একটা মেয়ের গলা। ম্যাডাম, ম্যাডাম বলে ডাকছে। উঠে গেল অহনা। অর্ঘ একটু স্বস্তি বোধ করল। এমন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছিল অনুদি, বাপস, বোঝাই যায় এইসব সমীক্ষার ব্যাপারে অনুদি যথেষ্ট পরিমাণে ওয়াকিবহল। সুতরাং ভাঁওতাবাজি চলবে না। সত্যি সত্যি কিছু প্রশ্ন বানাতে হবে এবং ঘুরতেও হবে গ্রামে গ্রামে। মোদ্দা কথা, এমন কিছু করা চলবে না যাতে কণামাত্র সন্দেহ জাগে অনুদির মনে। বাইরে একটা চেঁচামেচি হচ্ছে না? হ্যাঁ, অনুদি কড়া গলায় ধমকাচ্ছে। অর্ঘ্য সোফা ছেড়ে বাইরের দরজাটায় এলো। দেখলো গ্রিল গেট খুলে নেমে গেছে অহনা। তার সামনে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে 1 বছর 30-এর মহিলা। শ্যামলা শ্যামলা রং, গ্রাম্য চেহারা, মুখখানা তেমন সুশ্রী না হলেও চোয়ারে মার্কা নয়, সিঁথিতে মোটা সিঁদুর। অহনা তর্জনী উঁচিয়ে বলছে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। কালই তোমার হরিণবাড়ির টাকাটা তুলে ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল কি ছিল না? বললাম তো ম্যাডাম, ছিল। মহিলা মিনমিন করছে। কাল আমার মেয়েটা এমন, জাহান্নামে যাক তোমার মেয়ে। আমার দিনের কাজ দিনে হবে না কেন? দেরির জন্য ব্যাংক যদি বাড়তি সুদ দাবি করে সেটা কে দেবে? তুমি না তোমার মেয়ে? আমার অন্যায় হয়ে গেছে ম্যাডাম, তাই তো মেয়েটাকে জ্বর গায়ে ফেলেও ছুটতে ছুটতে এসেছি। যদি মায় আজ হরিণ বাড়ি গিয়ে টাকাটা তুলে নেয়, শুধু এবারকার মতো। না, যার কাজ সে করবে। মাইনে নেবে তুমি, কমিশন পাবে তুমি, আর কাজটা চাওয়াবে অন্যের ঘাড়ে? এ আমি অ্যালাউ করবো না। আর 4টের মধ্যে টাকা ডিপোজিট করে ব্যাংক থেকেই আমায় ফোন করবে। যদি না পারো তো বলো, আজই আমি অন্য মেয়ে খুঁজবো। শুকনো মুখে দাঁড়িয়ে আছে মহিলা। 8 পৌরে শাড়ির আঁচল কোমরে গুঁজে সাইকেলে উঠে বসল। বেটে পাঁচিল পেরিয়ে ইটভাটার আড়ালে মিলিয়ে গেল সাইকেল। অর্ঘ্য রীতিমতো বিস্মিত। তার দিদির বন্ধু আসানসোলের সেই হাসি খুশি তরুণীর যে এমন একটা চণ্ডমূর্তি থাকতে পারে, এ যেন চোখে দেখেও বিশ্বাস হয় না। মাঝে অবশ্য অনেকগুলো বছর কেটেছে, হয়তো সময়ের আঁচে বদল ঘটেছে অনুদির। সে নিজেও কি আর সেই বিন্দাস ছেলেটি আছে এখনো? অহনা ঘরে ফিরতেই অর্ঘ্য লঘু সুরে বলল, তোমাকে তো সমঝে চলতে হবে অনুদি, তুমি তো বহুত রাগি আছো। জবাব দিল না অহনা। আবার উল্টোচ্ছে ম্যাগাজিন। অর্ঘ্য ঈষৎ কৌতূহলী স্বরে বলল, টাকা পয়সা জমা দেওয়ার ব্যাপারটা কি? আশা করি কি ইনভেস্টমেন্ট ফান্ড? কখনো না, অহনা চিটিংবাজির ব্যবসা করে না। অর্ঘ্যকে চমকে দিয়ে অহনার স্বর রুক্ষ সহসা। পরক্ষণেই স্বর নামিয়ে স্বাভাবিক গলায় বলল, আশা করি মেনলি একটা মাইক্রোফিন্যান্স কোম্পানি। আমরা গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠী করে তার মেম্বারদের নানান ছোটখাটো কারবারে লোন দিই। তাই বলো? অহনার আকস্মিক ভাবান্তরে সামান্য থতমত খেয়েও সামলে নিয়েছে অর্ঘ্য। হালকাভাবে বলল, তুমি এখন গ্রামের মহাজন, স্মল অ্যামাউন্ট ধার দিয়ে চড়া সুদে পয়সা উসুল করো। হ্যাঁ, সুদটা একটু বেশি নেই, কারণ গ্রামের লোককে তো ব্যাংক সহজে উপরহস্ত করে না। করলেও তার ফ্যাকরা সামলাতে গরিব গুরবদের যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়। তাই আশা করি ব্যাংক থেকে ধার নিয়ে গায়ের লোকদের দরকারগুলো মেটায়। তার জন্য মূল্য নেব না। অহনা টেরিয়ে তাকালো। ফর ইউর ইনফরমেশন, আমার প্রতিটি দেনাদারি মেয়ে, ফিমেল জেন্ডার, এবং তারা কেউ শহুরে ব্যবসায়ীদের মতো টাকা মারে না। মাইক্রোফিন্যান্সের ব্যবসা অর্ঘ্যর মোটেই অজানা নয়। অন্ধ্রে আর ঝাড়খণ্ডে অজগাঁয়েও দেখেছে এদের কাজ কারবার। তবে তারাও সেখানে শোষণের যন্ত্র, গরিবদের প্রাণ ভরে চষে। অনুদির কারবার কি একটু ভিন্ন গোত্রের? কিন্তু অনুদি মেয়েটার সঙ্গে যে আচরণ করলো, তাকে তো আসানসোলের ইমরে ওমরে চড়ে বেড়ানো সুদখোরদের চেয়ে আলাদা কিছু মনে হলো না। অর্ঘ্য কৌতুকের সুরে বলল, তাহলে লাভ তো তোমার ভালোই হয়। তো বউটাকে অত ছাড় না দিলেও পারতে, যার বাচ্চা অসুস্থ। আমার দয়া মায়া কম, আর কিছু বলার আছে? ফের পাল্টা ঠাট্টা জুড়তে যাচ্ছিল অর্ঘ্য। তখনই টের পেল কম্পন চালে রাখা মোবাইলটা বাজছে পকেটে। প্রতিবর্তী ক্রিয়ায় হাত চলে গেছে মোবাইলে। বের করে নাম্বারটা দেখেই আবার ঢুকিয়ে রাখলো পকেটে। অহনা জিজ্ঞেস করলো, কে রে, ধরলি না যে বড়? ভেতরের চোরা উত্তেজনা নিয়ন্ত্রণে রেখে অর্ঘ্য তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, সার্ভিস প্রোভাইডারের ফোন, নানান স্কিম শোনায়, বড্ড বিরক্তকর। ও, আমি তাহলে একটু চড়ে আসি। অনুমতির অপেক্ষায় না থেকে বেরিয়ে এলো অর্ঘ্য। হনহন পা চালিয়ে নদীর পাড়ে। ঘোলাটে গঙ্গা, সামনে ডিঙি নৌকোর সার।
অদূরে নদীর মধ্যিখানে গজিয়ে ওঠা চমৎকার একটা দ্বীপ। কিছুই চোখে পড়ল না অর্ঘ্য। কাছাকাছি লোকজন নেই দেখে মোবাইল বার করে অস্থির আঙুলে বোতাম টিপছে। রিং হচ্ছে ও প্রান্তে। থামল, ধরেছে। কমরেড, সাড়া পাচ্ছি না কেন? হাইড অ্যান্ড সিক গেমটা আবার বন্ধ করা যায় না? দেহাতি হিন্দি, তেজাসের গলা। সর্বনাশ! তেজাস এই নাম্বারে কেন? তার নম্বরই বা পেল কি করে তেজাস? আজকের মতো শেষ করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়া। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।